তো আমি বললাম যে স্যার রাইবোজোমটা কি করে, তাহলে রাইবোজোমটা কাজটা আমরা বুঝলাম যে আসলে সে প্রোটিন সংশ্লেষণ করে। এখন প্রশ্ন হলো সে আসলে প্রোটিন সংশ্লেষণটা করে কিভাবে, রাইবোজোমটা প্রোটিন সংশ্লেষণ করে কিভাবে। তো এইটা বোঝার জন্য আমি আগে প্রোটিন কি এইটা যদি একটু বুঝে যাই তাহলে তোমরা আহ এটা বুঝতে পারবা যে আসলে তোমার বইয়ে একটা কঠিন লাইন লিখছে বাট এটার কোনো কিছুই দেয়নি। তো এটা বুঝতে হবে প্রোটিন কি এটা একটু শোনো। প্রোটিন হলো বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড থাকে, ধরো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, আমি অ্যামাইনো অ্যাসিডকে এ দিলাম। এই অ্যামাইনো অ্যাসিডটা আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হবে, মানে এইভাবে অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হবে। এই অ্যামাইনো অ্যাসিডটা আবার আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হবে। এইভাবে আমরা যেমন পুঁতির মালা দেখি না এরকম, এই যে মালা, এই মালার মধ্যে কি হলো, এই এই বিশাল বড় একটা যে মালা থাকে, এই মালাটার মধ্যে ধর আমি মার্বেলের মালা বললাম, এই একটা মার্বেল দিয়ে মালা তৈরি করলাম, তাহলে মার্বেল গুলো প্রত্যেকটা হলো এক একটা অ্যামাইনো অ্যাসিড। এই মার্বেল গুলো হলো প্রত্যেকটা এক একটা কি হবে, অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড মিলে 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 একটা কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। মানে নির্দিষ্ট সংখ্যক অ্যামাইনো অ্যাসিড মিলে মিলে প্রোটিন তৈরি করে। এই অ্যামাইনো অ্যাসিড কিন্তু প্রচুর অ্যামাইনো অ্যাসিড মিলে মিলে প্রোটিন তৈরি করতে পারে। সর্বনিম্ন অ্যামাইনো অ্যাসিড যেটা, সেটার মধ্যে ধারণা করা হয় কত, 36 থেকে 65 মিলি। তারপরে ইনসুলিনও ছোট অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। তো সেটা আর বলতেছি না, মানে ইনসুলিনও একটা প্রোটিন, সেই প্রোটিনটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। তো এগুলো বাদ দিয়ে আমি শুধু এটা চিন্তা করি, এই যে অ্যামাইনো অ্যাসিড, এইটা অ্যামাইনো অ্যাসিড, এইটা অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, এরকম অ্যামাইনো অ্যাসিড গুলো কি করে একজন আরেকজনের সাথে যুক্ত হয় এবং এই বড় চেইনের মতো কাঠামো তৈরি হয়। ওই ফুল চেইনটাকেই বলা হয় পলিপেপটাইড চেইন, ওই চেইনটাকে বলা হয় পলিপেপটাইড চেইন। সেই পলিপেপটাইড চেইনটা আবার একেবারে এইরকম পেঁচিয়ে 3D স্ট্রাকচার করে তারপরে সে সুন্দর একটা প্রোটিন তৈরি করে ফেলে। তার মানে আমি শুধুমাত্র এটাকেই বলে ফেলতে পারি তাহলে এখন প্রোটিন। তার মানে আমরা বলতে পারি অ্যামাইনো অ্যাসিড গুলো একজন অপরের সাথে যুক্ত যুক্ত হয়ে 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 একটা পলিপেপটাইড চেইন তৈরি করে। প্রশ্ন হলো আপনি পলিপেপটাইড বলছেন কেন? কারণ হলো একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হয়, এই বন্ধনটার নাম হলো পেপটাইড বন্ধন। এই বন্ধনটার নাম হলো পেপটাইড বন্ধন। তাহলে একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনোর সাথে যুক্ত হয়ে যে বন্ধন তৈরি করে, এই বন্ধনটার নাম হলো পেপটাইড বন্ধন। তাহলে এই বন্ধনটার নাম যেহেতু পেপটাইড বন্ধন, তাই আমরা বলতে পারি যে এইখানে এই পেপটাইড বন্ধন, এইখানে পেপটাইড বন্ধন, এইখানে পেপটাইড বন্ধন, এইভাবে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ধন, বহু পেপটাইড বন্ধন দিয়ে শিকলটা তৈরি হয়। আর বহু বোঝাতে বলা হয় পলি। পলি শব্দের অর্থই হলো বহু। তাহলে পলি শব্দের অর্থ যদি বহু হয়, তাহলে আমরা বলতে পারি এই অ্যামাইনো অ্যাসিড গুলো পেপটাইড, অনেকগুলো পেপটাইড বন্ধন দিয়ে তৈরি হয়েছে। সুতরাং আমরা বলতে পারি পলিপেপটাইড দিয়ে তৈরি হলো। সুতরাং আমরা বলতে পারি একটা প্রোটিন তৈরি হয় হলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে। কিভাবে? অ্যামাইনো অ্যাসিড গুলো একজন অ্যামাইনো অ্যাসিড আরেকজন অ্যামাইনো অ্যাসিডের সাথে বন্ধন তৈরি করে, সেই বন্ধনটার নাম হলো পেপটাইড বন্ধন। যেহেতু অনেকগুলো বন্ধন তৈরি হয়, তাই আমরা তাকে বলতে পারি পলিপেপটাইড বন্ধন। তাহলে পলিপেপটাইড বন্ধন তৈরি হলেই অ্যামাইনো অ্যাসিড গুলো আস্তে 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 মিলে পলিপেপটাইড বন্ধন তৈরি হলে সেটা আবার একটা সুন্দর কাঠামো তৈরি করে প্রোটিন তৈরি করবে। প্রোটিন এইভাবে তৈরি হয়। এখন প্রশ্ন হলো অ্যামাইনো অ্যাসিড তাহলে কিভাবে বা তৈরি হবে? এই যদি একটা সেল থাকে, না অ্যামাইনো অ্যাসিড না, প্রোটিন কিভাবে তৈরি হবে? এই যে সেল থাকে, এই সেলের মধ্যে এখানে রাইবোজোম বাবু বসে থাকে। এই রাইবোজোম বাবু এখানে ওয়েট করে। এই রাইবোজোম বাবু কি করে, এখানে ওয়েট করে। এইখানে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড ঘুরতেছে, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড ঘুরতেছে, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড ঘুরতেছে। এই বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড ঘুরতেছে, আর এখান থেকে কি আসলো, এখান থেকে আরএনএ ঢুকলো। ওই আরএনএ ঢোকার সাথে সাথে আরএনএ ঢোকার সাথে সাথে সে কি করবে, এই আরএনএ ঢোকার সাথে সাথে এই অ্যামাইনো অ্যাসিডদেরকে ডাক দিবে। ডাক দিয়ে এই জায়গায় সে সুন্দর মতো, এই যে ধরো এই জায়গাতে অ্যামাইনো অ্যাসিডটা এসে এখানে যুক্ত হবে। টুক করে তারপরে আবার এখান থেকে বের হয়ে চলে যাবে, অ্যামাইনো অ্যাসিড এখানে রয়ে যাবে। রয়ে গিয়ে আবার কি হবে,
আবার এইটাও সামনের দিকে একটু আগাবে, আর এগিয়ে গিয়ে আবার কি হবে, আবার আরেকটা এখানে অ্যামাইনো অ্যাসিড আসবে। এই অ্যামাইনো অ্যাসিড আরেকটা এসে এর মাথার উপর যুক্ত হবে। এইভাবে ক্রমান্বয়ে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, এভাবে থাকবে। সুতরাং দেখা যাচ্ছে একটা বড় এখানে দেখা চেইন, একটা চেইনের মতো তৈরি হয়েছে। চেইন, বিশাল বড় একটা চেইন তৈরি হয়েছে। এই যে বিশাল বড় চেইন, এইভাবে চেইন 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 মিলে একটা সুন্দর বড় চেইন তৈরি হলো। চেইনটা তৈরি হলো, এখানে অ্যামাইনো অ্যাসিড, এখানে অ্যামাইনো অ্যাসিড, এগুলো সব অ্যামাইনো অ্যাসিড। আমি তোমাকে তো এখন একটু আগেই বললাম, এরকম অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডের মধ্যবর্তী বন্ধনের বলা হয় পেপটাইড বন্ধন। অনেকগুলো যখন অ্যামাইনো অ্যাসিড মিলে হয় তখন বলি পলিপেপটাইড বন্ধন। অর্থাৎ এই জায়গাতে একটা সুন্দর পলিপেপটাইড বন্ধন দিয়ে এইভাবে ফুল সবগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে একটা সুন্দর কাঠামো তৈরি করলো। এই কাঠামোটার নাম হবে হলো প্রোটিন। এইভাবেই আসলে সেখানে কি তৈরি করে, এই রাইবোজোমটা এইভাবেই প্রোটিন তৈরি করতে সহায়তা করে। আমি যদি আরেকবার বলি রাইবোজোমটা ঠিক কিভাবে কাজ করে, তাহলে তুমি দেখলা যে এইখানে দেখা যাচ্ছে এখানে ছিল কি, এখানে ছিল হলো একটা এটাকে কি বলবো, এখানে ছিল হলো একটা রাইবোজোম। সেই রাইবোজোমের এখানে একটু সাইট আছে, মানে এখানে রাইবোজোমের স্থান আছে। সেই স্থানে এখানে রাইবোজোমের তিনটা স্থান থাকে মূলত। আমি শুধুমাত্র বলি এখানে আরএনএ দিকে ঢুকলো, আরএনএ বললো ভাই, আরএনএ এনজাইমে দিল, আরএনএ বললো ভাই তুমি কি করো, তুমি এখন আমি যেভাবে বলি সেইভাবে তুমি প্রোটিন তৈরি করো। তখন আরএনএ এর সাহায্যে সে কি করলো, ডাকলো, এখান থেকে একটা অ্যামাইনো অ্যাসিড আসলো, এইটা, তারপর আরেকটা অ্যামাইনো অ্যাসিড আসলো, তারপর আরেকটা অ্যামাইনো অ্যাসিড আসলো, তারপর আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এইভাবে অ্যামাইনো অ্যাসিডের লাইন ধরে 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 এইভাবে যুক্ত হলো। তাহলে এই যে এই ঘটনাটাকেই বলা হয় এই যে পলিপেপটাইড চেইন তৈরি হয়ে গেল। তারপরে এগুলা মিলে একটা প্রোটিন তৈরি হবে। তাহলে এই ঘটনাটা কোথায় ঘটলো? এই ঘটনাটা ঘটলো হলো এই রাইবোজোমের এখানে। তাহলে রাইবোজোমের মধ্যে যেহেতু এই ঘটনাটা ঘটছে, তাই আমরা বলতে পারি রাইবোজোমের মধ্যে আমরা বলতে পারি প্রোটিন যখন তৈরি হয়েছে এইটা দিয়ে প্রোটিন তৈরি হবে। এই প্রোটিনের এই আগে পলিপেপটাইড চেইন তো তৈরি হইতে হয়, তা আমরা বলতে পারি রাইবোজোমের মধ্যে প্রোটিনের যে পলিপেপটাইড চেইন সংযোজন হয়, এই যে সুন্দর চেইন সংযোজন হয়, এই চেইন সংযোজনটা হয় হলো কোথায়, রাইবোজোমে। তার মানে আমরা খুব সহজে বলবো প্রোটিনের জন্য যে পলিপেপটাইড চেইন থাকে, সেই পলিপেপটাইড চেইনটা তৈরি হয় হলো কোথায়, সেই তৈরি হয় হলো রাইবোজোমের জায়গায়। তাহলে রাইবোজোম যেহেতু প্রোটিনের পলিপেপটাইড চেইনটা তৈরি করে দেয়, তাই আমরা বলতে পারি রাইবোজোম আসলে প্রোটিন সংশ্লেষণ করে বা প্রোটিন উৎপন্ন করে। এবং এই যে এখানে যে বিক্রিয়া হচ্ছে, এখানে তো চাইলে আর এরকম বন্ধন তৈরি হবে না। যে এনজাইম লাগে সেই এনজাইমটাও কে দেয়, রাইবোজোম দিয়ে দেয়। এনজাইম মানে কি? এনজাইম মানে উৎসেচক। উৎসেচক কি করে? উৎসেচক হলো কোন জীবের দেহের মধ্যে, উৎসেচক হলো কি, উৎসেচক হলো কোন কোন জীবের দেহের মধ্যে বিভিন্ন বিক্রিয়ায় সাহায্য করে। তাহলে জীবের দেহের মধ্যে আছে প্রাণ, এবং বিক্রিয়া যেগুলো হয় সেগুলো রাসায়নিক বিক্রিয়া। তাই আমরা বলতে পারি উৎসেচক আসলে প্রাণ রাসায়নিক বিক্রিয়ায় কি করে দেয়, গতিটাকে বাড়িয়ে দেয়। তার মানে এনজাইম কি করে, এনজাইম বা উৎসেচক হলো প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতিটা বাড়িয়ে দেয়। সেই এনজাইম এখান থেকেও, এই যে এখানে বিক্রি হচ্ছে বারবার অ্যামাইনো অ্যাসিড যুক্ত হচ্ছে, এই জায়গায় যে এনজাইম গুলো লাগবে সেই এনজাইম গুলোর কাজটা করে কে, এই রাইবোজোম নিজেও সেখানে কি দিয়ে দেয়, এনজাইম দিয়ে দেয় এবং বিক্রিয়ার গতিটা বাড়িয়ে দেয়। সুতরাং আমরা বলতে পারি এই যে এখানে সুন্দর মতো দেয়া আছে দেখো, এই যে রাইবোজোম, এই যে সবুজ যে জায়গাটা আছে এটা হলো একটা আরএনএ। এটা এমআরএনএ নাম দিয়েছে কারণ মেসেজ নিয়ে আসছে, এই জন্য ওকে বলা হয় মেসেঞ্জার আরএনএ। এই আরএনএটা দেখো তো এখানে কি করছে, এই আরএনএটার এই সর্বপ্রথম অ্যামাইনো অ্যাসিড দুটো যুক্ত হলো দেখো, এরপর আরো বাড়তেছে, এরপর আরো বাড়তেছে, এরপর আরো বাড়লো, এরপর কি হলো, এইভাবে বড় একটা পলিপেপটাইড তৈরি হলো। কাজ শেষ হলে এই পলিপেপটাইড বের হয়ে গিয়ে পরে সুন্দর মতো সে প্রোটিনে তৈরি হয়। এইভাবেই আসলে কি করে, এইভাবেই প্রোটিন সংশ্লেষণ করে। রাইবোজোম এইভাবেই কি করবে, প্রোটিন সংশ্লেষণ করবে। এইটুকু বুঝছো রাইবোজোম কিভাবে প্রোটিন সংশ্লেষণ করে? জি স্যার। হ্যাঁ স্যার। ইমরান তুমি বুঝছো রাইবোজোম কিভাবে কাজ করে?
ফাহিম, বুঝছো? ভিক্টরি, জয়, রূপক। স্যার এই মাত্র আসছি, কিছু বুঝি নাই। আচ্ছা, তুমি রেকর্ডটা দেখে নিও, হ্যাঁ, একদম রেকর্ডটা সবাই বাধ্যতামূলক আজকে রেকর্ড গুলো সব দেখে নিবা। এখন দেখো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, রেকর্ডটা দেখে নোট করবা, নোট করে এটা সাবমিট করবা ওই। আর ইরামণিকেও জানাই দিবা তোমরা সবাই আসছো, শুধু একজন অ্যাবসেন্ট। ওই দিনও বলে দিচ্ছি যে তোমরা মেসেজ দেখবা, আমি 2 দিন আগে মেসেজ দিয়ে রাখছি যে ক্লাস স্যার করো। 9টায় ক্লাস করাইলে যাইতাম না কাজে স্যার। আমি তো 9টায় তো আমি দিয়ে রাখছি, কিন্তু তোমরা কেউ সিনই করো না মেসেজ। এমন অবস্থা হয়েছে যে কেউ কোনো কোনো ধরনের সাড়া নাই। কেন? তোমাদের আমি যখন একটা মেসেজ দিব তোমরা তো সাড়া দিবা, ওকে? বা এরকম তো আমি স্যার দেখছি আমি ভাবছি তুমি দিয়ে দিবেন। মেসেজ তো মানে ডেলিভারি হলো না, বিষয়টা এরকম। তো তোমরা যে জানছো যে এই জিনিসটা জানছো, তোমরা তো একটা লাইক দিয়ে রাখতে পারো, হ্যাঁ, যে জানছি, কারণ তো আমার খেয়াল থাকবে যে না, এরা সবাই দেখছে মেসেজটা। তো এগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমাদেরকে তো শিখিয়ে দেওয়া লাগবে না, না? এই যে 2 দিন ধরে তোমরা, তোমাদের অনলাইন একটা ক্লাস হয়, 2 দিন ধরে তোমরা অ্যাবসেন্ট, মানে একেবারে অ্যাবসেন্ট, কোনো কথা নাই, বার্তা নাই। তোমরা জানো না ক্লাস হবে কি হবে না। তো এইগুলা আসলে এটা উচিত না তোমাদের এইভাবে ডিল করা। আমি যেহেতু সেদিন বলে দিচ্ছি এগুলো, তারপর তোমরা যদি ভুলে যাও, আচ্ছা, কিছু করার নেই। এরপর আমরা রাইবোজোমের পরে পড়বো সেন্ট্রোজোম। আমরা রাইবোজোমের পরে পড়বো হলো সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম নিয়ে আমাদের একটু কথাবার্তা আছে, আমরা সেন্ট্রোজোম দেখবো এখন। তোমার সামনে আছেন, দেখে নিলাম না। এখন দেখো, সেন্ট্রোজোমের ক্ষেত্রে যেটা দেখবো, সেন্ট্রোজোম কিভাবে কাজ করে। তো সেন্ট্রোজোমও হলো আমাদের ঝিল্লিবদ্ধ অঙ্গাণু এবং ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমের অঙ্গাণু, এটাই হলো লাস্ট, হ্যাঁ। আমরা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কমপ্লিট করে ফেলছি, ঝিল্লিবিহীন অঙ্গাণু এখন শেষের যেটা আছে সেটা নাম হলো সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম কিন্তু প্রাণী কোষেরই বৈশিষ্ট্য, বুঝছো? সেন্ট্রোজোম হলো কি? সেন্ট্রোজোম হলো একটা প্রাণী কোষেরই বৈশিষ্ট্য। সেন্ট্রো, হ্যাঁ, সেন্ট্রোসোম, সোম মানে তো দেহ, ওকে। সেন্ট্রোজোম যেটা আসবে এইটা করছে, এইটা হলো প্রাণী কোষের বৈশিষ্ট্য, এটা প্রাণী কোষেই পাওয়া যাবে, এটা উদ্ভিদ কোষে পাওয়া যায় না। তবে হ্যাঁ, উদ্ভিদ কোষে কি সবার উদ্ভিদ কোষে পাওয়া যায় না? না, কিছু উদ্ভিদ কোষ আছে, নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষ। তাহলে তোমাকে যদি কখনো বলা হয়ে থাকে কোন একটা উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম পাওয়া যাবে, সেন্ট্রোজোম এটা, এই যে এটা প্রোটোসেন্ট্রোজোম। কোন একটা উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম পাওয়া গেছে, মানে কোন একটা উদ্ভিদ কোষে, এই কোষের সাইটোপ্লাজমে একটা সেন্ট্রোজোম পাওয়া গেছে। তাহলে তুমি তখন কি বলবা? তুমি তখন বলবা ওই উদ্ভিদটা নিম্ন শ্রেণীর। তখন তুমি বলবা কি? ওই উদ্ভিদটা নিম্ন শ্রেণীর। যখনই দেখবা যে কোনো একটা বলছে যে এখানে উদ্ভিদে কি পাওয়া গেছে, সেন্ট্রোজোম পাওয়া গেছে, তখন তুমি বলবা ওই উদ্ভিদটা হলো নিম্ন শ্রেণীর উদ্ভিদ। নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদে সেন্ট্রোজোম পাওয়া যাইতে পারে।
এইটা ক্ষেত্রে এটা দেখা যাবে যে কি, এইটা যখন প্রাণী কোষে যদি বলি, আমি এটা প্রাণী কোষের নিউক্লিয়াসের আশেপাশে থাকবে। এই নিউক্লিয়াসের আশেপাশে আমি এটা প্রায় সময় বলি গাছের গুড়ির মতো। এটা একদম নিউক্লিয়াসের আশেপাশে কি থাকবে এরকম। এটা এটা ধরো একটা সেন্ট্রোজোম, এই সেন্ট্রোজোমের ভেতরে ছোট দুটো পাইপের মতো করে জিনিস থাকবে। এই যে পাইপের মতো করে জিনিস থাকবে, এটাকে আমরা বলবো হলো কি, এটা পাইপের মতো করে জিনিস থাকবে। না, এটা হচ্ছে না। এখন দেখো, এখানে এরকম পাইপের মতো করে এই এটা গাছের গুড়ি যেরকম, এইরকম মনে হচ্ছে গাছের গুড়ির মতো একটা এই কাঠামো। আর একটা হলো এই আরেকটা কাঠামো দেখো, এই কয়টা, দুইটা কাঠামো থাকলো। তাহলে এইটা হলো পুরোটা একটা সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোমটা হবে প্রাণী কোষে পাওয়া যাবে, উদ্ভিদ কোষে পাওয়া যাবে না। তোমাদের কালকে কাজ হলো প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য আমার সামনে বর্ণনা করা। হ্যাঁ, প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য অবশ্যই অবশ্যই তোমরা এই এতদিন যা পড়ছো সেখান থেকে বের করে বলবা। আমি শেষে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ শেষে সামারি নিব, এখন না, কিন্তু আমি তোমাদের থেকে শিখবো এতদিন ধরে যা পড়ছো প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের পার্থক্যটা আমাকে বলবা। ওকে, এটা হলো তোমাদের কাজ। তো প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের পার্থক্য বলার আগে আমরা এখন দেখি লাস্টে যেটা আসে, যে ঝিল্লি বদ্ধ অঙ্গাণু করেছি, ঝিল্লি বিহীন অঙ্গাণু করেছি। ঝিল্লি বদ্ধ অঙ্গাণুর মধ্যে তো সবশেষ, ঝিল্লি বিহীন অঙ্গাণুর মধ্যে আমরা কোষ কঙ্কাল পড়লাম, এরপর আমরা রাইবোজোম পড়লাম, এখন আমরা পড়তেছি সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম হলো প্রাণী কোষের মধ্যে থাকবে, এবং এইটা যদি উদ্ভিদ কোষে থাকে ওই উদ্ভিদ কোষটা হলো নিম্ন শ্রেণীর উদ্ভিদ। মানে উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে আসলে এইরকম সেন্ট্রোজোম থাকে না। এইটা এরা সাধারণত কোথায় থাকে স্যার? এরা সাধারণত হলো নিউক্লিয়াসের পাশে আশেপাশে থাকে। এটা দেখা যাবে যে নিউক্লিয়াসের আশেপাশে থাকবে। এবং নিউক্লিয়াসের আশেপাশে কেমন থাকবে, এই নিউক্লিয়াসের আশেপাশে ফাঁপা নলাকার দণ্ডাকার অঙ্গাণু দেখা যাবে। এই নলাকার দণ্ডাকার অঙ্গাণুগুলো কোনগুলো? এই যে নলাকার দণ্ডাকার অঙ্গ যেটা থাকবে, এই যে এটা, এই একটা, এই একটা। মানে আমি যদি বলি, আমি যদি খুব সহজ করে বলি, এইটা ছিল একটা কোষ, এইটা ছিল কোষের নিউক্লিয়াস। এই কোষের আশেপাশে এইরকম নলাকার দণ্ডাকার, এইদিকে একটা, এইদিকে একটা প্রাণী কোষের এইভাবে থাকে, এদেরকে দেখতে পাওয়া যায়। এখন হয়তো বা তোমরা বুঝছো যে ধরো এইটা এইটা, আর এইটা হলো এটা। এইভাবে প্রাণী কোষের কাছে আশেপাশে কি করবে, এই নলাকার দণ্ডাকার দুইটা জিনিস দেখা যাবে এরকম। এইগুলোর নাম হলো সেন্ট্রিওল, এগুলোর নাম হবে সেন্ট্রিওল। তার মানে এই পুরো সেন্ট্রিওলটা, পুরো দেহটা মিলে আমি বলতে পারি এরা হলো সেন্ট্রোসোম, এরা হলো সেন্ট্রোজোম, এরা হলো সেন্ট্রোজোম, এরা হলো সেন্ট্রোজোম। আর এইখানে যে সেন্ট্রোজোমের মধ্যে এইটা একটা, এইটা একটা, এই সেন্ট্রোজোমের মধ্যে এই দুইটাকে বলে সেন্ট্রিওল। এই সেন্ট্রিওল গুলো কোথায় থাকে? প্রাণী কোষের নিউক্লিয়াসের আশেপাশে, প্রাণী কোষের নিউক্লিয়াসের আশেপাশে এরা বিস্তৃত থাকে সুন্দর মতো। অর্থাৎ কাছে কি এরকম ফাঁপা নলাকার দুইটা সুন্দর সেন্ট্রিওল এখানে থাকবে। তাহলে আমরা বলতে পারলাম যে সেন্ট্রিওল আসলে কোথায় থাকে। সেন্ট্রিওল আসলে কোথায় থাকে বলতো? সেন্ট্রিওল আসলে থাকবে হলো কোথায়? সেন্ট্রিওল থাকবে হলো নিউক্লিয়াসের এই দুই পাশে, এই নিউক্লিয়াসের দুই পাশে থাকবে। বুঝছো? এই যে সেন্ট্রিওল যা নিউক্লিয়াসের দুই পাশে থাকে, মনে রাখবা সেন্ট্রোজোমে যখন বলি, এই সেন্ট্রোজোমটা, এই যে আমি তো এখানে খুব সহজ করে বলে ফেললাম, আচ্ছা থাক, এগুলো তোমার এখানে আলোচ্য বিষয় না, এটা বাদ দে। তো এইখানে কি থাকলো, এখানে থাকলো কি যে এটা প্রাণী কোষে থাকবে, এবং প্রাণী কোষের এই সেন্ট্রিওল দুইটা নিউক্লিয়াসের দুই পাশে থাকবে, এইটুকু মনে রাখলে হয়ে যাবে। এরপর আসলো কি, সেন্ট্রিওলের চারপাশে গাঢ় যে তরল থাকে তাকে বলে সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার মানে এই যে এগুলো এগুলো স্যার বলো। স্যার উদ্ভিদ কোষে কিভাবে থাকে স্যার, নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে? নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষ যেগুলো আছে, সেন্ট্রিওল মূলত নিম্ন শ্রেণীর, সেন্ট্রিওল মূলত প্রাণী কোষের বৈশিষ্ট্য। এটা উদ্ভিদ কোষে থাকতে হবে না, এটা লাগবে না। আমি এটা কোষ বিভাজন যখন পড়াবো তখন আমি সেখানে বলবো, হ্যাঁ, আমি যেন ওখান থেকে ওখানে যেন রেখে দিলাম তোমাদের জন্য। তো তোমরা শুধু মনে রাখো যে প্রাণী কোষে এটা থাকে, প্রাণী কোষে এটা থাকতে হবে, কিন্তু উদ্ভিদ কোষে এটা থাকা লাগে না। উদ্ভিদ কোষে না থাকলে কি হবে, থাকলে কি হবে, এগুলো আমরা করবো কোষ বিভাজনের মধ্যে পড়বো। তো আমি সেইটার জন্য আলোচনা রেখে দিচ্ছি। তো এইখানে তুমি শুধু এটা মনে রাখো যে উদ্ভিদ কোষে থাকে না, কিন্তু উদ্ভিদ কোষে যাদের থাকে তারা নিম্ন শ্রেণীর গুলার মধ্যে থাকে। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে এরকম সেন্ট্রিওল দেখতে পাওয়া যায় না। তো তাদের ক্ষেত্রে নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ কোষে এইরকম সেন্ট্রিওল থাকতে পারে, এইটুকুই মনে রাখো। আর বাকিটুকু সেন্ট্রিওলের ম্যাক্সিমাম কথাবার্তা আমরা পড়বো হলো কোষ বিভাজনের মধ্যে। আমি শুধু এখানে যেটুকু বলছি সেইটুকু মনে রাখবা।
এইখানে কি বলছি, যে এইখানে যে সেন্ট্রিওল থাকবে, এই সেন্ট্রিওলটার বলতে এটা পুরোটা হলো সেন্ট্রোসোম। সেন্ট্রোসোমের মধ্যে এই দুইটা হলো সেন্ট্রিওল। এই সেন্ট্রিওল গুলো নিউক্লিয়াসের আশেপাশে থাকবে প্রাণী কোষের। এবং এই যে সেন্ট্রোসোমটা আছে, সেন্ট্রোসোমটা যে তরলের মধ্যে ভেসে থাকে, যে তরলের মধ্যে, যে গোলাকার তরলের মধ্যে ভেসে থাকে, সেই গোলাকার বলা হয়, সেটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। কি বলা হয়? সেন্ট্রোস্ফিয়ার। স্ফিয়ার মানে কিন্তু গোলক, SPH আর মানে ক্ষেত্র আর কি, হ্যাঁ, এই ক্ষেত্র। তাহলে এই সেন্ট্রোস্ফিয়ার মানে এই সেন্ট্রিওল গুলো যে ক্ষেত্রের মধ্যে থাকে তাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। তাহলে এইটা হলো সেন্ট্রোস্ফিয়ার। তার মানে আমরা বলতে পারলাম যে সেন্ট্রোসোম হলো বা দেহটা হলো এই পুরোটা, এই দেহের মধ্যে দুইটা জিনিস থাকবে, এক সেন্ট্রিওল থাকবে আর আরেকটা হলো সেন্ট্রোস্ফিয়ার থাকবে। সেন্ট্রোস্ফিয়ার কাকে বলে? সেন্ট্রোস্ফিয়ার হলো সেন্ট্রোসোমের গাঢ় তরলকে বলা হয়। সেন্ট্রোসোমের গাঢ় তরলকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। এবং আর এই ক্ষেত্রে যে দুইটা থাকবে এটার নাম হলো, ওই গাঢ় তরলে থাকবে দুইটা ফাঁপা নলাকার যে কাঠামো থাকবে, এই ফাঁপা নলাকার যে কাঠামো থাকবে এগুলাকে বলা হয় হলো কি, বলো? সেন্ট্রিওল। এগুলো হলো সেন্ট্রিওল। সেন্ট্রিওলের চারপাশে আমরা সেন্ট্রোস্ফিয়ারও পেয়ে গেলাম। সেন্ট্রোস্ফিয়ার যদি তোমাকে বলে তাহলে সেন্ট্রোসোম কাকে বলে, তাহলে তুমি বলবা সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওল মিলে প্রাণী কোষে ঝিল্লিবিহীন যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি দেখা যায় তাকে বলা হয় সেন্ট্রোজোম। আমি আবার বলি, প্রাণী কোষে ঝিল্লিবিহীন প্রাণী কোষে ঝিল্লিবিহীন যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে, এবং সে অঙ্গাণুটার মধ্যে কি থাকবে? সেন্ট্রোস্ফিয়ার থাকবে এবং সেন্ট্রিওল থাকবে। এই দুইটা মিলে যে অঙ্গাণুটা হবে, ওই অঙ্গাণুটাই হলো সেন্ট্রোজোম বলবো বা সেন্ট্রোসোম বলবো। ওকে, তাহলে সেন্ট্রোজোমে থাকা এই যে সেন্ট্রিওল থাকে, এই সেন্ট্রিওল গুলো নিউক্লিয়াসের দুই পাশে চলে যায়। নিউক্লিয়াসের দুই পাশে চলে গেলে স্যার সুবিধা কি? নিউক্লিয়াসের দুই পাশে চলে গেলে নিউক্লিয়াস যখন বিভাজিত হবে, একটা কোষ বিভাজন হলে সর্বপ্রথম নিউক্লিয়াস বিভাজিত হয়। নিউক্লিয়াস যখন বিভাজিত হবে তখন ওই কোষ বিভাজনের সময় তারা কি করে, তারা এইরকম সুতার মতো জিনিস তৈরি করে দেয়। মানে সেন্ট্রিওল গুলো আসলে একটা সুতার মতো জিনিস এভাবে তৈরি করে দিতে পারে। এই যে সুতার মতো জিনিসগুলো তৈরি করে, এগুলোকে আমরা অ্যাস্টার রে তৈরি করে, তারা এরকম কি তৈরি করে? অ্যাস্টার রে তৈরি করে। এই অ্যাস্টার রে তৈরি করবে, তারা তৈরি করবে কি? অ্যাস্টার রে। আমি এই অ্যাস্টার রে, তারপরে সুতার মতো জিনিস, স্পিন্ডল তন্তু, এগুলো সব পড়াবো হলো কোষ বিভাজন অধ্যায়। তো সেন্ট্রিওল নিয়ে সেখানে অনেক কথা বলবো আমরা। তো এইখানে আর সেটা বলতেছি না, তো এখানে শুধু তোমরা কাঠামোটা বুঝো যে এই সেন্ট্রিওলটা, এই সেন্ট্রিওল, এই একটা সেন্ট্রিওল, এই একটা সেন্ট্রিওল, এই সেন্ট্রিওল গুলো আসলে কিসের সহায়তা করে? এই সেন্ট্রিওল গুলো আসলে কোষ বিভাজনের সহায়তা করে। কোষ বিভাজনের সময় সে কি তৈরি করে? কোষ বিভাজনের সময় সে অ্যাস্টার রে তৈরি করে। কি তৈরি করবে? অ্যাস্টার রে তৈরি করবে। এছাড়া স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে সেন্ট্রোজোমের অবদান রয়েছে। স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল তন্তু মিলিয়ে আসলে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। এটা একটু দেখাই। এই যে এখানে যদি বলি, এইখানে কোষ বিভাজনের, এই যে কোষ কোষ যখন বিভাজন হয়, ক্রোমোজোম গুলো তখন এইভাবে থাকে, এখানে থাকে। তারপর ক্রোমোজোম গুলো এইখানে এইভাবে বেষ্টিত থাকে। এই যে ক্রোমোজোম গুলো যেই জায়গায় বেশি থাকে এগুলাকে বলা হয় স্পিন্ডল তন্তু। এগুলাকে বলা হয় স্পিন্ডল তন্তু। এই যে স্পিন্ডল তন্তু, অ্যাস্টারে ধরো এখানে, অ্যাস্টারে এখানে থাকে, অ্যাস্টারে এখানে, অ্যাস্টারে ধরো এখানে। আর স্পিন্ডল তন্তু হলো এইটা, এটা স্পিন্ডল তন্তু। তাহলে এইখানে ধরো এই জায়গার মধ্যে সেন্ট্রিওল বসে থাকে, এই জায়গার মধ্যে সেন্ট্রিওল বসে থাকে। সেন্ট্রিওলটা এখানে অ্যাস্টার রে তৈরি করে কিছু, এবং সেন্ট্রিওলটা এইখানে এই সুতাগুলো বা স্পিন্ডল তন্তু তৈরি করে। তাই বলা হয়ে থাকে কোষ বিভাজনের সময়, কোষ বিভাজনের সময় এই সেন্ট্রিওল, এই সেন্ট্রিওল নিউক্লিয়াসের আশেপাশে গিয়ে বসে। এরপরে কোষ বিভাজনের সময় সে অ্যাস্টার রে তৈরি করবে, অ্যাস্টার রে তৈরি করবে, এবং এগুলোর নাম স্পিন্ডল তন্তু। স্পিন্ডল তন্তু তৈরি করবে। এই স্পিন্ডল, এই তন্তু, এই তন্তু, এই তন্তু, এই তন্তু, এই প্রত্যেকটা স্পিন্ডল তন্তু সবটা মিলিয়ে বলা হয় স্পিন্ডল যন্ত্র। তাই বলা হয়ে থাকে যে সেন্ট্রিওলটা কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে গুলো তৈরি করবে, এবং তার সাথে সাথে স্পিন্ডল যন্ত্রটা তৈরি করবে, স্পিন্ডল যন্ত্রটা তৈরি করবে। এবং এছাড়াও যেহেতু এরকম সুতার মতো জিনিস তৈরি করতে পারে এরা, তাহলে ফ্লাজেলাও তৈরি করে, ফ্লাজেলাও এরা তৈরি করে।
ফ্লাজেলা কোনগুলো আমরা জানি, ফ্লাজেলা হলো এইরকম, যেমন ব্যাকটেরিয়া দেখছো না, এরা কিন্তু সেন্ট্রিওল কিন্তু এরকম ফ্লাজেলাও তৈরি করে, দেখো একদম সুন্দর মতো এরকম ফ্লাজেলা তৈরি করতে পারে। তাহলে জীবদের প্রাণী কোষের মধ্যে এরকম ফ্লাজেলা, ফ্লাজেলা হলো কি দেহের বাইরে লেজের মতো যেটা চলন অঙ্গ হয়। তাহলে এই চলন অঙ্গ তৈরি করার জন্য এই দায়ী, এই চলন অঙ্গ তৈরি করার জন্য এই সেন্ট্রোজোম দায়ী। তাহলে সেন্ট্রোজোমের তিনটা কাজ আমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝলাম। সে কোষ বিভাজনের সময় অ্যাস্টার তৈরি করে, সে কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্র তৈরি করে, সে আবার কি করে, সে আবার প্লাজেলা তৈরি করে, সে আবার প্লাজেলা তৈরি করে। এই ছিল আমাদের সেন্ট্রোজোমের কথাবার্তা। তো সেন্ট্রোজোমের ভেতরে আসলে এই যে ঘটনা তিনটা ঘটায়, কে ঘটায়? সেন্ট্রোজোম ঘটায় না সেন্ট্রিওল ঘটায়? আসলে সেন্ট্রিওলই এখানে মূলত কাজ করে। ওই সেন্ট্রিওলটা যেখানে থাকে, সেন্ট্রিওলটা যেখানে থাকবে, যে কিসের মধ্যে থাকবে, সেন্ট্রিওলটা একটা তরলের মধ্যে থাকবে, সেই তরলটার নাম বলবো আমরা সেন্ট্রোস্ফিয়ার। তাহলে সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওল মিলিয়ে আসলে বলা হয় সেন্ট্রোজোম। যে দেহটা তৈরি হয় সেটাকে বলা হয় সেন্ট্রোসোম। ওকে, জি স্যার। জি স্যার। এটুকু কি তোমাদের একদম ক্লিয়ার হয়েছে? জি স্যার। আর অপরের আমি চার্জ দিতে পারি, এখন চার্জ ছাড়া চালাই। স্যার আজান দিছে, আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাকবে। আমি কারণ আমাদের একটা ফুললি টপিক একটা একদম কমপ্লিট হয়ে গেছে, যে সাইটোপ্লাজমিক অঙ্গাণু ফুললি কমপ্লিট। আর কোনো সাইটোপ্লাজমিক অঙ্গাণু নিয়ে কথা বলবো না। এরপর আমরা নিউক্লিয়াস নিয়ে কথা বলে আমরা আরেক ধরনের কথার মধ্যে চলে যাবো, আরেক ধরনের আলোচনা আছে, তার মানে উদ্ভিদের টিস্যুর মধ্যে চলে যাবে, তার মানে সেল আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, এরপরে আর টিস্যুর মধ্যে চলে যাবে। তাহলে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে, আরেকদিন লাগবে ইনশাল্লাহ এই অধ্যায়ের জন্য। তোমরা যদি সময় দিতে পারতো, আমার আজকে এই 70%। জি স্যার। স্যার বিকালে কি পড়ে সময় হবে বিকালে? বিকেলে আজকে সময় হবে না, আমার একটু কাজ আছে বুঝছো, না হলে বিকেলে সময় দিতাম। ওকে স্যার। কি তোমরা এই ইয়ে করো, রেকর্ড গুলা দিয়ে আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি, দাঁড়াও, তারপরে কথা হবে।